দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইসিএল স্টিল গণতন্ত্র অনুষ্ঠানে। এই পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি নুসরাত আফরিন। আর আজকে দিনে যেমন অনেকগুলো খবর রয়েছে, তার মধ্যে বিশেষ একটি খবরে চোখ পড়েছে, সেটি হচ্ছে পিআরের 5 দাবি সহ প্রধান উপদেষ্টা বরাবর জামাতের স্মারকলিপি। তারা বলছেন তাদের যে 5টি দাবি নিয়ে জামাতে ইসলামী এবং ইসলামী সমমনা আরও কিছু দল একসাথে দাবি উত্থাপন করেছে নির্বাচনকে সামনে রেখে, এবং জনগণের স্বার্থেই তারা এটা করছেন এবং তারা এটাও বলেছেন জনসংযোগের জন্য তারা এটি করেছেন। কিন্তু এখন যে আজকে যে খবরটি, 12ই অক্টোবর ঢাকা সহ দেশের সব জেলা প্রশাসকের কাছে একযোগে স্মারকলিপি দিবেন দলের নেতারা, এবং এটি তারা ঘোষণাই দিয়েছেন। এবং আজকে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি যে হস্তান্তর করেন ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল দলের পক্ষ থেকে। এই বিষয়গুলো মাথায় রেখে আমরা পিআর নিয়ে আজকের আলোচনাটি সাজিয়েছি, এবং আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি পিআর বোঝা না বোঝার রাজনীতি। আমরা বুঝতে চেষ্টা করব পিআরের ভূমিকা কী এবং রাজনীতি কোথায় যাচ্ছে, এবং নির্বাচনকে সামনে রেখে তাদের এই দাবির যৌক্তিকতা কোথায় এবং ভুল বোঝাবুঝি হচ্ছে কেন। এই পুরো বিষয় আলোচনা করতে আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, এবং সেই সাথে রয়েছে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। আপনাদের দুজনকেই আমি স্বাগত জানাচ্ছি আজকের আরআইসিএল গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা বিগত মোটামুটি জুলাই মাসের পর থেকে এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, এবং যখন থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্তগুলো আসছে এবং রাজনৈতিক দলগুলো একসাথে বসছেন, বোঝার চেষ্টা করছি যে পিআর বুঝতে সমস্যা হচ্ছে নাকি পিআর আমরা বুঝতে পারছি না, নাকি ইসি আসলে কি বলতে চাচ্ছে। মানে ইসি থেকে তো বলে দিয়েছে যে সাংবিধানিকভাবে পিআরের যে অ্যাপ্লিকেশন বাংলাদেশে এই মুহূর্তে সম্ভব নয়। তারপরও এই যে স্মারকলিপি অনেকটা আলটিমেটাম দেওয়ার মতো, যে 12ই অক্টোবর একটা টার্গেট করে দিলাম সবগুলো জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিবেও, এই উদ্দেশ্যটা কি? জামাত কেন বারবার পিআরের কথা বলছে? আমাকে জিজ্ঞেস করছেন, বোঝার চেষ্টা করছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে পিআর নিয়ে জামাত যতটা কথা বলেছে যৌক্তিক, তার চাইতে বেশি এটা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে অনেক বেশি। খুবই আমি নির্মোহভাবে কথাটি বলি, দেশের সাধারণ মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন যে পিআর কথাটির মানে তিনি বোঝেন কিনা, এটা এক নম্বর কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে জামাতের ইতিপূর্বে সম্মেলনগুলো যখন হয়েছে তখন তাদের নেতাকর্মীরা যারা এসেছিলেন তাদেরকে যখন আপনারা জানেন যে আমরা একটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে তারা কেন এসেছেন পিআরের জন্য। জিজ্ঞেস করছে পিআর মানে কি, বলছে পিআর মানে আমি বুঝি না। আমার বিশ্বাস জামাতের অধিকাংশ নেতাকর্মী যারা আছেন তারা পিআর মানেটি বোঝেন না। পিআর যেটাকে বলছি আমরা, এটা একটা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, অর্থাৎ পুরো দেশের সমস্ত ভোটের যত শতাংশ যিনি পাবেন তার উপর ভিত্তি করে তাকে 3 দিয়ে গুণ করলে যে কটা আসন হবে সেই আসন সংখ্যা সেই একটা দলের জন্য প্রযোজ্য। এখানে কয়েকটা খুবই স্পষ্ট জিনিস বুঝবার আছে। এই পিআর পদ্ধতিতে আপনি কোনো ব্যক্তিকে ভোট দেবেন না, আপনি একটা প্রতীকে ভোট দেবেন, এবং সেখানে স্বতন্ত্র নির্বাচনের কোনো সুযোগ রাখা হয়নি, বা রাখা হয়েছে সেটা এত জটিল যেটা বোঝার মতন জ্ঞান বুদ্ধি দেশের সাধারণ মানুষের নেই। নির্বাচন কমিশন খুব যুক্তিসঙ্গতভাবে বলেছেন যে বর্তমানে যে নির্বাচনী আইনের ভিত্তিতে তাকে নির্বাচন পরিচালনা করতে হবে, সেখানে পিআর বলে কোনো জিনিসের সংস্থান রাখার সুযোগ এখানে নেই। তারপরে যদি যুক্তির খাতিরে তর্কের খাতিরে আপনি বলেন যে পিআরটার সুবিধা অসুবিধা নিয়ে যদি কথা হয়, আলোচনা হয়, তাহলে সুবিধার জায়গা বলে কিছু নেই। আর দ্বিতীয় যে জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে যে আপনি পিআর পদ্ধতিতে আপনি যখন প্রতিনিধি, অনেকে বলবেন যে না, যে কোনো রাজনৈতিক দলকে তার পছন্দের 300 জনের তালিকাটা দিতে হবে এবং সেখান থেকে তারা শীর্ষদেরকে নির্বাচিত করবেন। এখন কথার কথা, আমি যদি ধরি যে কোনো একজন ব্যক্তি বা কোনো একটা দলের কথাই বলি, ব্যক্তির কথা থাকে এখানে, যেহেতু কোনো ব্যক্তি পর্যায়ে এটি হচ্ছে না, দলীয়ভাবে নির্বাচনের পিআরের সংখ্যাটি নির্ধারণ হবে। ধরেন সাতক্ষীরা হোক কিংবা চট্টগ্রাম হোক, কোনো একটা জায়গাতে কোনো একটা দল সবচেয়ে বেশি সংখ্যক ভোট পেলেন আর কি, সেখানে তার সংখ্যানুপাতের পরিমাণটি বেশি, কিন্তু তার তালিকাতে রয়েছে সিলেটের একজন ব্যক্তি প্রথমে। তাহলে চিটাগংয়ের লোক বা সাতক্ষীরার লোক তারা নির্বাচিত করতে চান তার নিজের স্থানীয় জনপ্রতিনিধিকে, কিন্তু তালিকার শীর্ষে রয়েছেন যে জায়গায়, সেই জায়গার লোককে কিন্তু তিনি নির্বাচিত করতে পারলেন না। ফলে তিনি কিন্তু জনপ্রতিনিধি বলতে আমরা এতদিন পর্যন্ত যেটা জানি, যার কাছে মানুষ প্রত্যেক দিন তার সমস্যার কথা নিয়ে বলতে পারে। বাংলাদেশে সংসদ সদস্যরা, আমাদের দেশের যে গ্রামীণ পর্যায়ে যে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে আপনারা নিজেরাও জানেন, তারা সংসদে দাঁড়িয়ে কিন্তু বলে যে অমুক এলাকার জনগণের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি, এবং তিনি তার এলাকায় যে সমস্ত অসুবিধাগুলো আছে সেটার কথা বলেন, সেখানে তার রোড, ব্রিজ, রাস্তাঘাট, স্কুল, কলেজ যেগুলোর যা সমস্যা থাকে সেগুলো বলেন। তো যদি কোনো একটা সংসদ সদস্যের কোনো সুনির্দিষ্ট নির্বাচনী এলাকাই না থাকে, এপিআর পদ্ধতিতে এরকম করে কাউকে আপনি সীমানা কোনো একটা এলাকা নির্ধারণ করে দিতে পারবেন না। তো ফলে কোনো ব্যক্তি
জানবে না যে কে তার জনপ্রতিনিধি, এবং ওই জনপ্রতিনিধিও জানবে না যে কোন এলাকাকে প্রতিনিধিত্ব করে। জনাব পাভেল, আমি যদি ওনাদের বক্তব্যটি এবং সেই সাথে এনসিপি সহ আরো অনেকগুলো দল পিআর নিয়ে যে আলোচনাগুলো হলো জুলাই মাস থেকে ঐকমত্য কমিশনে, বোঝার জায়গা থেকেই বলছি এবং জনগণের জন্যই বলছি। আপনারা রাজনীতিতে সামনে আছেন, আপনারা আরো ভালো করে এটা বলতে পারবেন। যদি এমন হয় যে বিগত 15-16 বছরের যে ফ্যাসিবাদী সরকার, তারা এলাকা ভিত্তিক একটি ত্রাস তৈরি করার চেষ্টা করেছে বিভিন্ন অভিজ্ঞতায়, তারা এটাকে বিলীন করে দিতে চাচ্ছে এবং তারা চাচ্ছে যে পিআর হোক, এবং সেখানে এটা একটা মানে সাংগঠনিক মানে একটা অফিসিয়াল দায়িত্বের মতো এমপির একটা দায়িত্ব থাকবে, সেখানে কোনো দল টল থাকবে না, তাদের ভাষ্য মতে জামাত ইসলাম যেভাবে পিআরকে ব্যাখ্যা দিচ্ছেন। আপনি যদি গণতান্ত্রিক বিশ্বে যে জায়গাগুলোতে সংসদীয় গণতন্ত্র রয়েছে, সেটা আপনি মার্কিন যুক্তরাষ্ট্র বলুন বা আপনি গ্রেট ব্রিটেনের কথা বলেন কিংবা ভারত বলেন, যারা বৃহত্তর গণতন্ত্রের চর্চা করেন, তারা প্রত্যেকেই কিন্তু কোনো একটা এলাকা থেকে নির্বাচিত হয়ে আসেন। তাদের প্রধানমন্ত্রীও তিনি একটা এলাকার প্রতিনিধিত্ব করেন, সংসদ সদস্যরা একটা এলাকার প্রতিনিধিত্ব করেন। তারা যেখানে বছরের পর শত শত বছর ধরে তারা নির্বাচনে এলাকার প্রতিনিধিত্বশীল একজন ব্যক্তি হিসাবে কিন্তু সংসদ এবং মন্ত্রিপরিষদ বা প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব পালন করছেন। তো তাদের তো এই পদ্ধতিতে কোনো সমস্যা হয়েছে বলে মনে হয় না। তো আপনার হঠাৎ করে কেন মনে হলো যে পিআর শব্দটির কথা আমরা আজকে কয়েক মাস আগে দেশের মানুষ কেন ওই রাজনৈতিক দলের কাছেও ছিল না, তারা হঠাৎ করে পিআরের ব্যাপারে এতটা সিরিয়াস হয়ে এটাকে প্রতিষ্ঠিত না করলে একটা পূর্ব শর্তের মতন যোগ করে দিচ্ছেন? এটা যদি এত জনপ্রিয় হয় তো কোনো সমস্যা নেই। তো তারা আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হতে যাচ্ছে, তাদের দলীয় ম্যানিফেস্টোতে ওনারা বলে দিন যে আগামী দিনে আমরা যদি নির্বাচিত হই তাহলে আমরা পিআর পদ্ধতিতে দেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বিষয় নির্বাচন করব। তাহলে জনগণ যদি সেটাকে পছন্দ করে তাহলে সেখানে যান। হঠাৎ করে একটা অন্তর্বর্তী ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যেখানে আমরা যাচ্ছি, যেখানে একটা নির্বাচনের জন্য দেশের মানুষ সবাই প্রস্তুত হয়ে আছে এবং মানসিক প্রস্তুতি চূড়ান্ত হয়ে গেছে, সেখানে একটা জিনিস সামনে এনে পিআরের মতন একটা বিষয় যেটি বিতর্কিত নয়, বাংলাদেশের প্রেক্ষাপটে সংসদীয় ব্যবস্থাপনাতে এটি প্রমাণিতভাবে অগ্রহণযোগ্য একটা পদ্ধতি, সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য এরকম আদা জল খেয়ে নেমে যদি এটাই প্রমাণ করতে হয় যে এটা ছাড়া নির্বাচন হবে না, তার উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে আমি নির্বাচনকে বিতর্কিত করতে চাই, নির্বাচনটা হতে দিতে চাই না। এর বাইরে কিন্তু এর কোনো সাদামাটা অন্য কোনো ব্যাখ্যা যদি করি তাহলে সেটা একাডেমিক হবে, থিওরিটিক্যাল হবে, বাস্তবে কথা এটি। আমাকে যদি আরো বলার সুযোগ দেন তাহলে আমি পিআরের অনেকগুলো কথা বলতে পারবো। এখন সেগুলো আমি জনাব আসাদ কামালের ওপিনিয়নটা নিয়ে আসছি এবং অবশ্যই আমরা আজকে পিআর নিয়ে আরো অনেকগুলো বক্তব্য শুনতে চাই এবং এটার বিশদ ব্যাখ্যাটাই আমরা জানতে চাচ্ছি। জনাব আসাদ কামাল, আপনার অভিমত কি? হঠাৎ করে আজকেও কিন্তু তারা এই স্মারকলিপি নিয়ে এই যে তোড়জোড় জামাত ইসলামের এতবার কথা হওয়ার পরে, বা এটা নিয়ে তো মেজরিটি রাজনৈতিক দলগুলো পিআরের পক্ষে কথা বলে নাই ঐকমত্য কমিশনে, তাহলে রাজপথে নেমে বা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে তারা কেন, জামাত ইসলামী কেন পিআর চাচ্ছে, কি মনে করেন? শুনুন, উত্তরটা কিন্তু ওরা দিয়েছে। এটা দিয়েছে কিভাবে? ওরা এটা করছে জনসংযোগের জন্য। ধরেন জনসংযোগ, ধরেন একটা উদাহরণ দিয়ে বলি, আমি দেখলেন আপনি এক বিকালে আপনার অফিসের সামনে দিয়ে হাঁটাহাঁটি করতেছি, তা আমাকে যদি ডেকে বলবে তুমি কেন হাঁটাহাঁটি করতেছো, এটা কারণ তো দেখাইতে হবে। তাই আমি বললাম যে এখানে আমার একটা টক শো হবে, এই জন্য আসছি। একটা কারণ থাকা লাগবে না, আমি এমনি এমনি হাঁটাহাঁটি করলে তো আমার ধরে পিটাবে, এরকম মতলব আছে। এখন ওনারাও একটা ইস্যু নিয়ে পিআরটা তাদের মাঠে যাচ্ছে তাদের জনসংযোগের জন্য। আচ্ছা, যাবে জেলা প্রশাসকের কাছে, জেলা প্রশাসকের কি পিআর, ধরেন যে জেলা প্রশাসকের কাছে গেল, তার পিআরটা খুব পছন্দ হলো, সে কি তার জেলায় পিআর করতে পারবে, বাস্তবায়ন করতে পারবে? তার সে ক্ষমতা আছে? নাই তো। তাহলে তার কাছে যাচ্ছে কেন? আসলে ইস্যু খোঁজা, একটা বাংলা যেটা বলি আমরা সুতা, একটা সুতা নাতায় যাচ্ছে ওখানে। তার মূল বক্তব্যটা হলো আমি যাচ্ছি ওখানে কিনে যাচ্ছি, পিআর নিয়ে যাচ্ছি। তখন বললো গিয়ে জিজ্ঞেস করবো পিআর জিনিসটা কি? ও আচ্ছা, পিআর জানেন না, পিআর হলো এইটা হলো গিয়ে টেকনিক, এটা হলো জনসংযোগ। তো সেক্ষেত্রে আমি বলি, আমি নিজে পার্সোনালি বলি, আমি নিজে পিআরের পক্ষে, একদম প্রাথমিক বলে নিলাম, আমি নিজে চাই যে পিআর পদ্ধতিতে দেশে ইলেকশন হোক। এটা আমি আগেও বহু জায়গায় বলেছি, এখনও বলছি। কিন্তু প্রশ্নটা হলো পিআরের অনেকগুলি পদ্ধতি আছে সারা দুনিয়াতে, অনেকগুলি পদ্ধতি আছে। আপনি কোন পিআরটা চান এটা তো বলেন না এই পর্যন্ত। আপনি কি নেপাল স্টাইলে পিআর চান? আপনি কি ইসরায়েলের স্টাইলে পিআর চান? কোনটা চান? নাকি আপনি জার্মানি স্টাইলে পিআর চান? এই যে আমি তিনটা দেশের কথা বললাম, তিনটা কিন্তু তিন ধরনের পিআর। ইসরায়েলে হয় কি, ইসরায়েলে এবং নেদারল্যান্ডসে, এই দুই দেশের পিআর একই রকম। এদের পিআরটা হলো সারা দেশটা হলো একটা কনস্টিটিউশন, আলাদা আলাদা ভাগ নাই, সারা দেশ একটা কনস্টিটিউশন। ওখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টি ইলেকশন করবে, যে যত পার্সেন্ট ভোট পাবে সে তত পার্সেন্ট আসন পাবে, সিম্পল হিসাব।
নেপালে যেটা হয়, যেটা নাকি আমাদের এখানে এটা আলোচনা হচ্ছে, আগে প্রার্থী তালিকা দিয়ে দেয়, তারপরে সেখানে কে কত পার্সেন্ট ভোট পেলো সে অতটা আসন পাবে, ওই সিরিয়ালি উপরে থেকে অতগুলো লোককে দেওয়া হবে, তারা কোথায় কোথায় হবে না তারা ঠিক করবে সবাই মিলে বসে, এটা একটা। আর জার্মানিতে যে পিআর সিস্টেমটা আছে এটা হলো অর্ধেক পিআর আর অর্ধেক হলো আমাদের মতো, মানে আমরা যেটা করি আমাদের যে ট্র্যাডিশনাল সিস্টেম এরকম অর্ধেক অর্ধেক, তাতে ওই দুটোই সমাধান করা যায়। তো ওনারা আসলে কোনটা চান, নাকি অন্য কিছু একটা চান, অন্য আরও পদ্ধতি থাকতে পারে, আপনি অন্য একটা চান, আপনি একটা টোটালি আমাদের দেশের মতো করে একটা বানান, কোনো আপত্তি নেই তো। আমাদের মধ্যে আমরা তো অনেক কিছু ইউনিক করছি, যেমন যে তত্ত্বাবধায়ক সরকারের যে পদ্ধতিটা, এটা তো সারা দুনিয়াতে প্রথম আমরা করছি, আমার দেশ করছি, এবং এটা ভালো মন্দ নিয়ে আসি তো আমরা ভাই। তো এখন আপনি করেন, কোনো সমস্যা নাই, কিন্তু প্রশ্নটা হলো তারা যে কোন পেয়ারটা চান এটা তারা এখনো ক্লিয়ার করেন নাই। কিন্তু ক্লিয়ার করতে হবে, 1 নম্বর ক্লিয়ার করতে হবে। 2 নম্বর হলো আমার দেশের সাধারণ মানুষ তারা কি পেয়ারের জন্য প্রস্তুত সেটাও বুঝতে হবে। দেখেন আমি অন্য একটা উদাহরণ দিই, হয়তো এটা একটু মানে খারাপ উদাহরণ হতে পারে, যে মানুষের জীবনে কিন্তু বিয়ে করাটা খুব প্রয়োজন। আর আমার ছেলে ক্লাস 9-এ পড়ে, ওরা আমি বিয়ে করে দেবো ভাই, দেবো না তোরে ভাই। এখন বিষয়টা হলো কি, কারণ সে প্রস্তুত না, সে তো প্রস্তুত না। কারণ আমার দেশের জনগণ কি পেয়ারের জন্য প্রস্তুত, এটা আপনাকে আগে বুঝতে হবে ভাই। যদি প্রস্তুত হয় দেন আপনি, তো জনগণকে আগে প্রস্তুত করেন। সেই জনগণকে প্রস্তুত করার জন্য আপনি কি করছেন এটা এখন আমি দেখি নাই। যত জায়গায় পেয়ারের আলোচনা শুনছি, বিভিন্ন টকশোতে গেছে, যাওয়ার পর জামাতের লোকজন আসছে, অনেকে আছে ইসলামী আন্দোলন, তারা পেয়ার খুব বিরাটভাবে চায়, কিন্তু ইসলামী আন্দোলন তো পেয়ার জন্য পাল্লা জান দিয়ে দেয়, ওরা সবচেয়ে বেশি চায়। তো যখনই প্রশ্ন উঠছে যে স্বতন্ত্র প্রার্থীর কি হবে, তখন তারা এখন উত্তর দিতে পারে না, পারে না। কিন্তু আচ্ছা পারে না কেন? পারে নাই কেউ নেই, তাদের সেই প্রস্তুতিটা নাই। আগে আপনারা প্রস্তুতি নেন, নিয়ে আপনারা এই জ্ঞানটা রপ্ত অর্জন করেন, করে আপনি পাবলিককে জানান যে জিনিসটা বিএনপি একটা কাজ বলে, আমি বিএনপি একটা কাজ করছে, ওরা 31 দফা দিছে না, এই 31 দফা উপলক্ষে ওদের কিন্তু একাধিক বুকলেট আছে, ছোটো ছোটো বুকলেট বাই করছে, বিনোদনকে দিয়েছে, আমার নিজের কাছে কয়েকটা আছে, তার মধ্যে একজন পাভেল ভাই আমার দিয়েছে, 2টা মানে ধরা দিছে। তাই আমি ওনাকে বলছি, পাভেল ভাই আমার কাছে এটা আছে, বাকি না তবু আপনি নেন 2টা, কাউকে দিয়ে। তার মানে কি, ওনারা একটা প্রিপারেশন নিয়ে মাঠে নামছে। ভাই আপনাদের সেই প্রিপারেশনটা কোথায়? আপনারা পিয়ার নিয়ে যেটা বইটি বাই করেন না, বাই করে পাবলিকে বিলি করেন। কিন্তু জনাব মাসুদ কামাল, মাঠে কিন্তু এটাও প্রচলিত, এবং আমাদের এই টক শোতে বা বিভিন্ন রাজনীতি বিশ্লেষক যারা রয়েছেন তারাও কিন্তু বলেছেন, বিশেষ করে ডাকসু আর জাকসু নির্বাচনের পর জামাত কিন্তু অনেক বছর ধরে প্রিপারেশন নিয়েছেন। হয়তো ফ্যাসিবাদী সরকারের সময় তাদের যে ভিতরে ভিতরে বা নিজেরা যে সংগঠিত, এটা আমরা দেখিনি, এই কথাও তো আলোচনা এসেছে। না, ওনারা প্রিপারেশন নিয়েছেন, সবাই প্রিপারেশন নিয়েছে। এই সময় কি বিএনপি হাত পা গুটে বসে আসছিল নাকি? তারাও প্রিপারেশন নিয়েছে। প্রিপারেশনের হয়তো পার্থক্য থাকবে, হয়তো ওনাদেরটা হয়তো বেটার প্রিপারেশন হতে পারে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু ওনারা কেউই পিয়ার নিয়ে প্রিপারেশন নিয়েছেন এমনটা আমি শুনি নাই। হয়তো নিয়েছেন, কিন্তু আমি শুনি নাই। এখন ওনারা আমার ওনাদের কাছে মানে স্বনির্বন্ধ অনুরোধ, যেহেতু আমি নিজে পিয়ার পছন্দ করি, আমার একটা পিয়ার পছন্দ করতে আছে, আমার কিছু চিন্তা ভাবনা এখানে আছে, তো আমি যে পাবলিক, আমার তো কোনো মূল্য নাই। তো এখন ওনাদের কাছে আমার অনুরোধ, ভাই আপনাদের পিয়ারটাকে আপনারা কাগজে কলমে লেখেন কিভাবে চান, এবং ওই দেখবেন আপনি ইন্টারনেটে গেলে দেখবেন প্রায় বিভিন্ন ইস্যুতে যে একটা FAQ থাকে না, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। এখন পিয়ার নিয়ে যত FAQ আছে সেগুলি জবাব আগে ঠিক করেন, কারণ এই প্রশ্নগুলোর মুখোমুখি আপনাদের প্রতিদিন হতে হবে। সেই প্রশ্নগুলোর জবাব ঠিক করে একটা লিটারেচার বানান, সেই লিটারেচারটা নিয়ে আপনি জনগণের কাছে যান, জনগণকে শিক্ষিত করেন, জনগণ এটা বুঝুক, বোঝার পরে তারপরে ভালো হবে। এখন ওনারা কিন্তু ওই কাজটাই করতেছেন। ওই কাজটা কী হবে, এই যে গণসংযোগ করতেছি, যাচ্ছি, ওনারা পেয়ারটা শেষ পর্যন্ত চাবেন। জনাব পাভেলের কাছে আসতে যাচ্ছি, আপনিও কি তাই মনে করেন যে জামাতের আসলে অনেক অনেক বছর ধরে তারা অর্গানাইজড এবং খুব সিস্টেম মতো এখন তারা পিয়ারকে সামনে নিয়ে জনসংযোগ করে রাজনীতির মাঠে এগিয়ে গেছে? এই কথাটা তো একবারে পরিষ্কার, সেটা হলো যে ওনারা যদি পিয়ার এটা তাদের কাছে যদি এতই মনে হয় যে জনগণের জন্য বা দেশের জন্য এত মঙ্গলজনক, তারা কিন্তু এটা ব্যাখ্যা দিতেন না। তো শুধু কিন্তু পিয়ার পদ্ধতি চাই, এর বেশি অন্য কোনো কথা জানি আমরা? আপনি যদি তাদেরকে মোটা দাগে যদি যে কোনো একটা মানুষকে বলে, তাহলে কি জামাত কি চায়? পিয়ার চাই কি? সংখ্যানুপাতিক থাকতে হবে, এটা ফ্যাসিবাদকে রক্ষা মানে ঠেকানোর জন্য, এটার কোনো বিকল্প নেই। প্রশ্ন হচ্ছে একটা, বাংলাদেশের আমরা যদি ভোটের যে সংখ্যা যদি দেখি,
এখানে প্রাপ্ত ভোট যদি আমরা কোনো একটা রাজনৈতিক দলের জন্য দেখি যে বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দল কখনো 50% ভোট পায়নি। তাহলে যদি 50%-এর বেশি ভোট যদি না কোনো একটা দলের পক্ষে থাকে, তাহলে তার পক্ষে তো এককভাবে সরকার গঠন করা সম্ভব না। তাহলে কি হবে? আপনি তখন একটা কোয়ালিশন সরকারের দিকে যাবেন। বাংলাদেশ গত 17টি বছর ধরে আমাদের রাজনীতিতে, আমাদের প্রাতিষ্ঠানিকভাবে, সাংবিধানিকভাবে, অর্থনীতির যে ক্ষতি হয়েছে, তাতে আপনি একটা অস্থিতিশীল সরকার দিয়ে সেটার মেরামতি করবেন এবং পুরো পৃথিবী সেটাকে গ্রহণ করবে। আজকে 5 দিন 7 দিন পর পরে যেরকম আমরা দেখেছি যে পিআরওয়ালা দেশগুলোর অনেকগুলোতে এরকম হয়েছে যে যারা 3 মাসে পর্যন্ত একটা সরকার চালাতে পারে না। এবং যেটা আপনি ইসরায়েলের যে উদাহরণের কথা মাসুদ ভাই বলছিলেন, যে সেখানে পিআরের ব্যাপারটা এত ভয়াবহ হয়েছে যে নেতানিয়াহু সরকারের প্রতি ছোট ছোট দল যারা সমর্থন দিয়ে তাকে টিকিয়ে রেখেছে, তারা এই গাজায় ধ্বংসযজ্ঞ বন্ধ করার বিরুদ্ধে তাদের অবস্থান। ফলে তাদেরকে সন্তুষ্ট করার জন্য কিন্তু এই নেতানিয়াহু সরকারকে পৃথিবীর যত চাপে আসুক না কেন, তাদেরকে কিন্তু তাদের কথা শুনে এই গাজায় ধ্বংসলীলা তাদেরকে চালিয়ে যেতে হচ্ছে। এখন যদি তারা সরকারকে রাখতে চায়, তাহলে কিন্তু এই ছোট ছোট দলের চাপকে তাদের সহ্য করতে হবে। বাংলাদেশেও কি আপনি চান যে প্রতি 3 মাস পর পর সরকার পরিবর্তন হবে, আমরা এমপি কেনা বেচা হবে টাকা পয়সা দিয়ে? ওনারা যেটা বলেছেন যে অর্থের যে নমিনেশন বা মনোনয়ন বাণিজ্য সেটাকে রোধ করবেন, এটা তো ভাই মনোনয়ন বাণিজ্য বেশি করে হবে। এখানে কারো কোনো ব্যক্তিগত প্রচারের তো দরকার নেই। দলকে বলবেন যে আমি কিন্তু টাকা বেশি করে দিয়ে রাখলাম আপনার জন্য, প্রচার প্রচারণা চালান, আমাকে তালিকাতে উপরের দিকে রাখবেন, যাতে তার নিশ্চিত হন যে তিনি তার মানে ওই সংসদ সদস্য নির্বাচিত হতে পারে। আরেকটা জিনিস এখানে একটু বলি, সেটা হচ্ছে যে এই বাংলাদেশের নির্বাচনে আমরা দেখি যে প্রত্যেকটা মেট্রোপলিটনে আসন সংখ্যা বেশি। আসন সংখ্যা বেশি কেন? ওখানে জনসংখ্যা বেশি বলে সেই জায়গায় আসন সংখ্যা বেশি হয়ে গেছে। ঢাকার কথা চিন্তা করুন, চট্টগ্রামের কথা চিন্তা করুন, এক একটা জায়গাতে 16টা 20টা করে এক জায়গায় আসন সংখ্যা রয়েছে প্রত্যেকটা জেলাগুলোতে। এই সমস্ত জনঘনত্ব যে জায়গাগুলো আছে, সেটা প্রত্যেকটা শহরাঞ্চলে কিন্তু জনঘনত্ব বেশি। আপনি যেহেতু জানেন যে পিআর পদ্ধতিতে আপনার ভোট পেলেই হলো, আপনার যত বেশি সংখ্যক ভোট আসবে ততই আপনার পিআরের সুবিধা হবে। তাতে কী হবে? আপনি ভোট কেন্দ্র দখল করার দিকে আগ্রহী হবেন, অর্থাৎ আপনার ভোট দরকার। দ্বিতীয়ত, এই ভোট চাওয়ার জন্য আপনি শহর কেন্দ্রিক হবেন এবং শহরের ভোটগুলো বেশি আপনার বাক্সে পড়লে আপনি বেশি করে আসন পাচ্ছেন। গ্রাম, যেটা বিস্তীর্ণ বাংলাদেশ, তারা বঞ্চিত হবে, সেখানে নির্বাচনী প্রচার করতে কেউ যাবে না। এই ব্যাপারগুলো যদি সত্যিকার অর্থে ডিবেট হতো, যারা পিআর পদ্ধতির পক্ষে বলছেন তাদেরকে কিন্তু আমরা যুক্তিগুলো প্রত্যেকটা তুলে ধরে অন্তত বোঝাতে পারতাম যে আমরা শুধু এটা চাওয়ার জন্য চাওয়া না, অর্থাৎ আমি কোনো একটা পরিস্থিতি ঘোলাটে করতে চাই, আমি নির্বাচনকে অনিশ্চিত করতে চাই, নির্বাচনকে বিঘ্নিত করতে চাই, দেশে একটা অরাজকতার সৃষ্টি হোক, এটাকে আমি ইনভাইট করতে চাই। এর বাইরে পিআর চাওয়ার অন্য কোনো যুক্তি আছে বলে মনে হয় না। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব এবং আরো কিছু ঘটনা ঘটেছে আজকে, সেগুলো নিয়েও কথা বলবো। দর্শক, আলোচনা এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে। আপনারা দেখছেন RSLC জনতন্ত্র গণতন্ত্র। বিরতির পর আবারও ফিরছি। দর্শক, বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন RSLC জনতন্ত্র গণতন্ত্র। আমরা কথা বলছিলাম পিআরের বিভিন্ন ইস্যু নিয়ে এবং পিআর যে রাজনৈতিক একটি শব্দে পরিণত হয়েছে সেই বিষয়টিও পরিষ্কার হয়েছে। এই পর্যায়ে জনাব মাসুদ কালাম, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। জামাতে ইসলামী আজকেরও আরেকটি ঘোষণা যে তারা যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত মানববন্ধন করবেন এবং তাদের ইস্যুটি হচ্ছে গণভোটের মাধ্যমে এই যে জুলাই সনদ নিয়ে আমরা 17 অক্টোবরে একটা প্রস্তুতি দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে, এবং সেখানে সবগুলো রাজনৈতিক দল, এই যে ঐক্যমত্য কমিশনের বিভিন্ন দফায় বৈঠক হলো, তার একটা সুরাহা বের করা এবং সেই নির্বাচনের পথের দিকে যেন আরো গতিশীল হয় সব রাজনৈতিক দল এই কাজগুলোকে। আপনারা কিভাবে দেখছেন? জুলাই সনদ, এখানে বলা হয়েছে তারা 5 দফা দাবিতে 3য় দফা কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলামী এবং তারা মোটামুটি জুলাই সনদের যে আইনি ভিত্তি এটি না দেওয়া পর্যন্ত, ফেব্রুয়ারি পর্যন্ত তারা বিভিন্ন ধরনের নির্বাচনের আগ পর্যন্ত তারা কর্মসূচি দেবেন এবং এই ধরনের কর্মসূচির ঘোষণা তারা দিয়েই যাচ্ছেন 14 অক্টোবর, 12 অক্টোবর বিভিন্ন তারিখ দিয়ে। ব্যাপারটাকে কিভাবে দেখছেন? ঠিক আছে, তারা তো রাজনীতি করে, বুঝছেন, একটা পলিটিক্যাল পার্টি, তো পলিটিক্যাল পার্টি হিসেবে তারা নানা ধরনের কর্মসূচি দিতেই পারে। পলিটিক্যাল পার্টি হিসেবে তারা নিজেদের পছন্দ অনুযায়ী, নিজেদের প্রয়োজন অনুযায়ী নানা ধরনের কর্মসূচিও দিতে পারে, দাবি দাওয়াও জানাতে পারে, সবাই পারে। বিএনপিও পারে, জামাতও পারে, এবং ছোট ছোট পার্টি যেগুলোর নাম আমি হয়তো মনে করতে পারবো না, এত ছোট, যে সেগুলিও তারা দাবি দিতে পারে। দাবিতে কোনো সমস্যা নেই, আমি একা একটা দাবি দিতে পারি, তাই না? আমি দেশের নাগরিক, আমি একটা দাবি দিলাম, দিতেই পারি, দাবি নিয়ে কোনো আপত্তি নেই। কারণ প্রশ্ন হলো দাবিটার যথার্থতা কতটুকু, অথবা এই দাবিটা আমার জন্য, আমার কাছে কেমন লাগে, এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। দেখেন, জুলাই সনদ দিয়ে যেটা হচ্ছে,
জুলাই সনদ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন, এরা আগে অনেকগুলি সংস্কার কমিশন করছিল, তারপরে সেগুলি নিয়ে তারা একত্রিত হয়ে একটা ঐকমত্য কমিশন করছে। শুরু থেকে এই সংস্কার কমিশনগুলো আমার পছন্দ হচ্ছিল না এই কারণে যে লোকগুলিকে যে কমিশন করা হয়েছিল এই লোকগুলিকে আমাকে আপ টু দ্য মার্ক মনে হয় নাই। একটা জাতির নীতি নির্ধারণী মানে আপনার সরকারের রাষ্ট্রের নীতি নির্ধারণ করার মতো যোগ্যতা ক্ষমতা এই লোকগুলো আছে বলে আমি পার্সোনালি মনে করতাম না। আমার মনে করি না করা ভুলও হতে পারে, আমি তো মহাজ্ঞানী না, আমি পাবলিক হিসেবে মনে করতাম না। তো তারপর তারা করছে, তাদের অনেক সমালোচনা আমি করছি, কিন্তু তাদের একটা জায়গায় আমি প্রশংসা করি, তারা আর কিছু পারুক আর না পারুক যেমনি করে করুক এই পলিটিক্যাল পার্টিগুলিকে রিমান্ডে নিয়ে মোটামুটি একটা জায়গায় ঐক্যবদ্ধ করতে পারছে। বাংলাদেশে দুটো মানুষই একমত হয় না, আর 35টা পলিটিক্যাল পার্টিকে নিয়ে তারা তো মোটামুটি এক জায়গায় এনে দাঁড় করেছে রে ভাই, এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট আমি মনে করি। এবং প্রায় অনেকগুলো 80টা না 84টা পয়েন্টে তারা একমত হয়েছে, এবং সেখানে দুই একটা পয়েন্টে যেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আবার সেগুলোতে কেউ কেউ নোট অফ ডিসেন্ট দিছে, সেটাও ঠিক আছে। এই পর্যন্ত তাদের অ্যাচিভমেন্ট। এখন তাদের আর কিছু করার নাই, এখন হলো বল পলিটিক্যাল পার্টিগুলি কোর্টে। পলিটিক্যাল পার্টিগুলি কি এখন কি নিয়ে পাচ্ছে এই যে তারা একমত হয়েছে এই জিনিসটাকে বাস্তবায়ন কবে থেকে করবেন। বিএনপি শুরু থেকে বলতেছিল যে কিছু কিছু বাস্তবায়ন আমরা এখনই রাষ্ট্রপতির অধ্যাদেশে দ্বারা করতে পারি, আর যেগুলো নাকি সংবিধান সংশ্লিষ্ট সেগুলো বাস্তবায়ন করতে করতে পার্লামেন্ট লাগবে। আমরা তো পার্লামেন্ট ছাড়া করতে পারবেন না। এখন যদি আমরা পার্লামেন্ট করতে যান তো পার্লামেন্ট তো নাই, এখন যখন পার্লামেন্ট ইলেক্টেড হবে নিউ পার্লামেন্ট তারা এটা করবে, এটা আবার অন্যরা বিশ্বাস করে নাই। অন্যরা মনে করছে বিএনপি বোধহয় আমাদেরকে একটা মানে বুঝ দিতেছে, বাস্তবে তারা করবে না, তার মানে তারা বিএনপিকে অবিশ্বাস করে। ওকে, করতেও পারে, এটা তাদের একটা পলিটিক্স, অসুবিধা নেই কোনো। এবং তারা বলতেছে না এটা আগেই করতে হবে, ইলেকশনের আগেই করতে হবে। তো ইলেকশন আগে বিএনপি করতে চাচ্ছে না, বিএনপি না করারও যুক্তি আছে যে আমাদের মতো গরিব দেশের ভাই এটার মধ্যে আপনি মানে 2-3 মাসের মধ্যে 2টা ইলেকশন করবেন। গণভোটটা কি আপনার প্রত্যেকটা ভোটারের কাছে আপনাকে যেতে হবে, হবে না যেতে, তো আপনি এত যাবেন আবার টাকা খরচ করবেন। এক একটা ইলেকশন করতে আমাদের এখানে প্রায় 1500 কোটি টাকা মিনিমাম খরচ হয়। আমাদের কি টাকার গাছ লাগাইছে নাকি যেগুলি করবেন আপনাকে 2 দিন পরে পরে, এটা তো হয় না। কিন্তু এত সমালোচনার পরেও আমার একটা বেসিক পয়েন্ট আছে, সেই পয়েন্টটা বলি, একটু সময় নিচ্ছি, সরি পাবল ভাই আপনার অনুমতি নিয়ে নিচ্ছি, একটু সময় নিই। আমার একটা বেসিক পয়েন্ট আছে, যারা এত লাফাচ্ছে, ধরেন ইলেকশনটা হলো আমাদের এখানে এর আগে 3টা গণভোট হয়েছে। একটা 77 সালে, জিয়াউর রহমানকে আপনারা চান কিনা, জিয়াউর রহমানের নীতিমালা সমর্থন করেন কিনা, 98 কত বছর জানি বলছিল যে আমরা করি। তারপরে জিয়াউর রহমানের অনুকরণে আবার এরশাদ সাহেব এটা করছিল, তাকে আপনি সাপোর্ট করে কিনা, তার নীতিমালা মানেন কিনা, ওটার মধ্যে 94% পড়ছিল হ্যাঁ ভোট। তারপরে 91 সালে একটা হয়েছিল, সেটা হলো গিয়া যে আপনি কি প্রেসিডেন্ট শাসিত সরকার থেকে পার্লামেন্ট শাসিত সরকারে যাবেন কিনা, পার্লামেন্ট পদে যাবেন কিনা, এটা হলো শাহাবুদ্দিন সাহেবের আমলে। সেই ভোটে 84% ভোট উনি পাইছিলেন। কিন্তু ইন্টারেস্টিং হলো সেখানে ভোট কাস্ট কত হয়েছিল জানেন, যেটা নাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ গণভোট ছিল। আগের দুটো ভুয়া, দুইটা সামরিক শাসক করছিল, শেষে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটার মধ্যে ভোট পড়েছিল মাত্র 35.1%। মাত্র 35। প্রেসিডেন্ট শাসিত সরকার থেকে আপনি পার্লামেন্ট পদ্ধতি সরকারে যাবেন, মাত্র 35% লোক আগ্রহ দেখাইছিল ভোট দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে ভোট কম পড়ে কেন? কম পড়ে এই কারণে কম পড়ে, বাংলাদেশের ভোটিং স্টাইলটা হলো যে মানুষ যারা কিছু স্বার্থ কিছু লোকের থাকে, তো যারা এমপি হবে, যারা চেয়ারম্যান হবে, তারা ভোটারকে ভোট কেন্দ্রে নিয়ে যায়। জনাব পাভেলের মতামতটা আমি জানতে চাচ্ছি, আপনিও কি তাই মনে করেন যে সনদের জন্য এই আন্দোলনের কি দরকার? না, এটা তো পরিষ্কার। প্রশ্নটি হচ্ছে যে এর আগে যেটি আমরা জানলাম যে গণভোট যেটা হয়েছিল, আমরা সর্বশেষ সেটি হলো সংসদীয় ব্যবস্থাপনা আসছে রাষ্ট্রপতি শাসনের ব্যবস্থার বিপরীতে 35%, অর্থাৎ বলতে গেলে 65% মানুষ কিন্তু তাদের মতামতটি দেননি। তাহলে এটি এত বড় একটা গুরুত্বপূর্ণ যে বিষয়ে নির্বাচনের যেটা গণভোটের মাধ্যমে যেটা নির্ধারিত হয়েছে, সেখানেও কিন্তু জনগণের অংশগ্রহণ ছিল কম, যদিও প্রশ্ন ছিল মাত্র একটি মাত্র প্রশ্ন যে আমি সংসদীয় ব্যবস্থা বা প্রেসিডেন্সিয়াল ফর্ম, এই দুটোর মধ্যে থেকে একটা জিনিস বেছে নেওয়ার একটা প্রসঙ্গ ছিল। এই সনদের মধ্যে কি একটা ইস্যুতে আমরা গণভোট করছি? আমাদের অসংখ্য বিষয় রয়েছে। আমি কি প্রত্যেকটা পয়েন্টে কি একটা মানুষ তার পক্ষে বিপক্ষে মতামত প্রকাশ করবে? অর্থাৎ এখানে গণভোটের যে ধারণাটি,
সেটা নিয়ে একটা বিড়ম্বনা ছিল, যে জন্য বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে এগুলো আমরা সংসদের উপরে ছাড়ি, যাতে আমরা প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলাদা আলাদা করে আলোচনা করে সেটা আমরা একটা সিদ্ধান্তে আসার পরে সেটা সংবিধানে সংযুক্ত করতে পারি। সবাই বলে যে না, এটা আগেই করতে হবে। বিএনপি মেনে নিচ্ছে, আগেই করুন, অসুবিধা নেই। এটা গণভোটটা কখন হবে? জাতীয় সংসদের নির্বাচনের সাথে একসাথে করা। তাতে মাসুদ ভাই যেটা বলছিলেন যে ওখানে জনগণের অংশগ্রহণ বেশি হবে, কারণ আমরা প্রত্যেকটা জাতীয় পর্যায়ে নির্বাচনে দেখেছি যে এই ভোট সাধারণত 70, 75, 80%, 85% মানুষ এগুলোতে ভোট গ্রহণে অংশগ্রহণ করে। ফলে ওটা একটা প্রকৃত প্রতিনিধিত্ব, একটা মূল্যায়ন সেখান থেকে পাওয়া যাবে। যদিও প্রশ্নটা জটিল, এই নির্বাচন কমিশনকে তো একটা দায়িত্ব দেওয়া হবে যে আপনি প্রশ্নটা সেট করুন। আপনাকে সনদের এতগুলো জিনিস, এর মধ্যে নোট অফ রিসেন্ট সহ সব কিছু দিয়ে দিলাম। আপনাকে যদি বলি যে একটা প্রশ্ন করুন যেটাতে জনগণ খুব সহজে ইয়েস অর নো বলার সুযোগ পাবে, হ্যাঁ বা না বলবে। তো এখানে আমরা এই যে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচনের কথা ঘোষিত হয়েছে, তার আগে আরেকটা নির্বাচন আমরা করব, শুধুমাত্র গণভোটের জন্য একটা ভোট হবে, নির্বাচন হবে। সেটা আমাদের মতন দেশের জন্য অপ্রয়োজনীয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এখানে অংশগ্রহণটা যদি না হয়, কারণ প্রার্থী বলে কিছু নেই তো। এখানে একটা ব্যক্তি বলবে যে সনদ, ভাই আমি তো বুঝি না সনদ। দেশের সবার শিক্ষার মান তো একরকম না। সনদের মতন এরকম গভীর বিষয় যেখানে সংবিধান, অনুচ্ছেদ ভিত্তিক প্রতিদিন আলোচনা হচ্ছে, আমরা ঐক্যমত্য কমিশনের তো ওগুলো দেখছি। তো এই প্রশ্নের মধ্যে ভাই আপনারা নিজেরা ঐক্যমত্য কমিশনে বড় বড় জ্ঞানীগুণী ব্যক্তিরা আছেন, এখানে নিজেরাই নিষ্পত্তি করতে পারেন না। আমাদের সাধারণ মানুষকে আপনারা এত কঠিন পরীক্ষার মধ্যে কেন ফেলবেন? যারা তাদের গণপ্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে তাদের দক্ষতার বরাবরই দেখিয়েছে, তাদেরকে সেই জায়গাতে রাখেন। তারপরে যদি মনে হয় সাধারণ মানুষের যে চাহিদার জায়গাটা, এটা নিয়ে আপনি যেহেতু কথাটা তুললেন, আমাদের একটা বিরতির সময় হচ্ছে, বিরতির পরে এসে আমি এই কথাটাতেই যাব। দর্শক, আপনারা দেখছেন আরআইএসএলসি জনতন্ত্র গণতন্ত্র। আমরা একটা বিরতির সময় হচ্ছে, বিরতি নিয়ে ফিরে এসে আবারও কথা বলছি। দর্শক, বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আরআইএসএলসি জনতন্ত্র গণতন্ত্র। আমরা আলোচনায় চলে যাচ্ছি। এই মুহূর্তে আমি শুরুতেই জনাব পাভেল আপনার কাছে আসতে চাচ্ছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে পিআর পদ্ধতি নিয়ে আলোচনার কিছু নেই, আর চাপিয়ে দেওয়া জিনিস আমাদের দেশের মানুষ গ্রহণ করে না। এবং আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি বা কথা বলছি, যেখানে বাংলাদেশের সাধারণ মানুষ, আমি যদি একদম সাধারণ মানুষ হয়েই ব্যাপারটা বলি, আমি আমার জায়গা থেকে বা যে কেউ যার জায়গা থেকে তার প্রতিদিনকার যে বেসিক নিড বা হচ্ছে আমাদের দেশ সুন্দর মতো এগোচ্ছে কিনা, এটার বাইরে আর অনেক বেশি কি চাওয়া পাওয়ার আছে সাধারণ মানুষের? মোটেও না। মনে হয় যে মির্জা ফখরুল ইসলাম সাহেব এটা যেটা বলেছেন, এটা সবারই কথা, যে এটা নিয়ে আলোচনা আছেটা কি? একটা বিষয় যেটার কোনো অস্তিত্ব নেই, যেটা সাধারণ মানুষ সেটা বোঝে না, তার কাছে গ্রহণযোগ্যতা তৈরি হয়নি। আমরা এই প্রক্রিয়ার সাথে আমরা কেন, আমাদের সাথে যেগুলো উদাহরণ রয়েছে গণতান্ত্রিক বিশ্বে, যারা সংসদীয় গণতন্ত্র যারা প্র্যাকটিস করেন, চর্চা করেন, তারা কেউ এই পদ্ধতির মধ্যে নেই। বরং মানুষের কিন্তু এখন একটা নির্বাচনের এমন একটা সরকার তারা চান, যে সরকার তার নিত্যদিনের সমস্যার মোকাবেলা করতে পারবে। অর্থাৎ তার ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে কিনা, তার যে কৃষিপণ্য যিনি উৎপন্ন করেন তিনি তার ন্যায্য দামটি পাবেন কিনা, তিনি নিরাপদে কথা বলতে পারবেন কিনা, তার বাক স্বাধীনতা থাকবে কিনা, তিনি বিচার পাবেন কিনা, দেশের যে দুর্নীতি আছে এটা রোধ করে আমরা একটা সত্যিকার অর্থে আমরা দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ পাবো কিনা, আমরা যে আমাদের সন্তানরা যারা লেখাপড়া করছে তারা প্রকৃত শিক্ষা পাবে কিনা, শিক্ষার নামে সৃজনশীল কিংবা একমুখীর যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা হয়েছে সেগুলোর অবসান করে আমরা একেবারে সত্যিকার অর্থে যেমন শিক্ষা, যে শিক্ষাতে তার একটা প্রকৃতপক্ষে মানুষ হিসেবে গড়ে ওঠে এবং কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, এমন একটা শিক্ষা। এবং স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে মানুষ অন্তত একটা ন্যূনতম মানসম্পন্ন স্বাস্থ্য ব্যবস্থাপনা পাবে, বিদেশমুখিতা কমে যাবে, আমাদের পরিবেশটা বাঁচবে, আমাদের দেশ ভবিষ্যতে তার সুরক্ষা নিশ্চিত হবে, সার্বভৌমত্ব ঠিক থাকবে। এই সমস্ত বেসিক যে কয়টা কথাগুলো ছিল সেগুলোকে পাশ কাটিয়ে অন্য বিষয়গুলোকে সামনে আনাটা মানুষ পছন্দ করছে না। মানুষ এই মুহূর্তে চায় তার জীবনযাপনের যে স্বস্তির জায়গাটা সেটা প্রতিষ্ঠিত হোক। এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে হয় এই কথাটিকে জোর দিয়ে বলার চেষ্টা করেছেন যে অপ্রাসঙ্গিক ব্যাপার নিয়ে কথা না বলে আমাদের সবার দৃষ্টিবোধে নিবদ্ধ করা দরকার যে মানুষের যে চাওয়া বা পাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে, আগামী নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চান তারা সেই চাওয়া পাওয়ার কাছে নিজেদেরকে কতটা নিয়ে যেতে পারেন কাছাকাছি, এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে তাদের কর্মসূচিটা কী রয়েছে এবং সেই কর্মসূচিটা বাস্তবায়নের প্রকৃত পথ তারা কীভাবে দেখাবেন মানুষকে। শুধু কথার কথা না, শুধুমাত্র কথামালা রাজনীতি না, বাস্তবিক প্রয়োগযোগ্য কিছু তাদের করবার আছে কিনা, এটা যদি দেখতে পারে তাহলে মানুষ খুশি হয়। মানুষ অন্য কোনো কিছু চায় না এখন।
যারা মাসুদ কামাল, একই প্রশ্ন আপনার কাছে যাচ্ছি। মূলত আমি যদি সরাসরি আপনাকে জিজ্ঞেস করি, আপনার বক্তব্যে যেটি বুঝলাম, জামাত নিজেও পিআর বোঝেন কিনা সেটা নিয়ে, বা প্রত্যেক সদস্য বোঝেন কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে, এবং তারা আসলে পিআর চান নাকি পিআর এর নাম করে বা বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড দিয়ে জনগণের সামনে তাদেরকে উত্থাপন করার চেষ্টা করছেন রাজনৈতিকভাবে। দেখেন, প্রথমত হলো ওনারা বোঝেন কিনা এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই, আমরা কোনো সন্দেহ করতে চাই না, কারণ কে কতটা বুঝেন না বুঝেন এটা আমি কেমন করে বলবো। হয়তো বুঝেন, কিন্তু আমার কথা হলো ওনারা ঠিক বুঝাচ্ছেন না আমাদের এটা। আর আমি আরেকটা কথা বলি, আগের যে প্রসঙ্গটা যে নাকি পাভেল ভাই বললেন, সেটা হলো কি আপনার এই যে সনদের যে হানা ভোট কিন্তু আসলে এক কথায় হয় না। যেমন ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন এখানে আপনার উচ্চকক্ষ আছে, আবার উচ্চকক্ষে পিয়ার আছে, আর আমি হয়তো উচ্চকক্ষ চাই কিন্তু পিয়ার চাই না, আমি কি বলবো? সব প্রশ্নের উত্তর এক কথায় হয় না। ওই একটা কৌতুক বলে শেষ করি। এক লোককে জিজ্ঞাসা করছিল, আপনি যে আগে নিয়মিত বউ পিটাইতেন এখনো কি পিটান? আপনি কি উত্তর দিবেন? হ্যাঁ না তে বলুন। হানাতে বলা সম্ভব এটা? তার মানে যদি বলেন না পিটাই না, তার আগে পিটাইতেন। তো ভাই সব কথা এক কথায় হয় না, সব প্রশ্নের উত্তরে হয় না। কাজে পিয়ারের জন্য প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা একটা মাত্র ইস্যুতে পিয়ার হয়, গণভোট হয়। গণভোট একটা মাত্র ইস্যু নেওয়া হয়, এতগুলি ইস্যু নিয়ে গণভোট হয় না। কাজে এটা আসলে পুরাটাই যে কেন হচ্ছে আমি জানি না। আর তার হচ্ছে মারাত্মক কথা যেটা, যে জিনিসটা নাকি ওনারা খেয়াল করতেছেন কিনা আমি জানি না, যদি গণভোটে হেরে যান তখন কি হবে? এই ঝুঁকি তো আছেই। তখন তো এই যে পুরা সংস্কার, এতদিনের সংস্কার সব মাঠে মারা যাবে, এবং হারার আশঙ্কা আছে। হারার কথাটা একদম ওরাই দেন না, কারণ আগেও বলেছি ওই সামরিক শাসকরা তখন তো ভোট হইতো না, যা চাইতো তাই হইতো। কিন্তু এটা কি শাহাবুদ্দিনের সময় হয়েছিল? হয় নাই। এবার হবে যদি ভোট জেনুইন হয়। কিছুই বলা যায় না ভাই, কিছুই বলা যায় না। তখন কিন্তু এগুলো যাবো ওগুলো যাবো। জনাব পাভেল, আমাদের আর একদম শেষ মন্তব্য আপনার কাছে শুনতে চাচ্ছি নির্বাচন নিয়ে। 17 তারিখ তো আমাদের সরকার যে নির্ধারিত সময় 17 অক্টোবর বাড়ানো হয়েছে 15 থেকে, এইটি নিয়ে আপনারা কি প্রস্তুতি নিচ্ছেন বা আশাবাদ কি? না, এমনিতে আমাদের দলের পক্ষ থেকে সবসময় বলা হচ্ছে জুলাই সনদ স্বাক্ষরের জন্য আমার দল প্রস্তুত। আমাদের যে জায়গাগুলোতে সম্মতি রয়েছে সেই জায়গাতে তো আমাদের বলবার কিছুই নেই। আর বাকি যে প্রসঙ্গগুলোতে আমাদের দ্বিমত রয়েছে বা আমরা মনে করেছি যে এটি সংসদে আলোচনার মধ্যে নিষ্পত্তি করা উচিত, সেটা সেভাবে থাকবে, কোনো সমস্যা নেই। এবং জুলাই সনদ স্বাক্ষরের ক্ষেত্রে আমার দল শতভাগ প্রস্তুত, এখানে তাদের ভিতরে কোনো দ্বিধার কোনো অবকাশ নেই। ধন্যবাদ আপনাদের দুজনকে। মাসুদ কামাল, আপনি আমাদের সাথে যুক্ত ছিলেন, এবং অধ্যাপক ডাক্তার মধুদ হোসেন আলমগীর পাভেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দর্শক, এই ছিল আমাদের আজকের RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম পিআর বোঝা না বোঝার রাজনীতি নিয়ে। অবশ্যই নিশ্চয়ই আমাদের জনগণ অনেক সচেতন এখন, এবং জনতার যে আবেদন নিবেদন সবগুলোই হচ্ছে প্রকাশ পাবে আগামী নির্বাচনের দিকে। পুরো জাতি তাকিয়ে রয়েছে। আমরা নিশ্চয়ই পরবর্তীতে কোনো বিষয় নিয়ে আবারও আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।